এতিম এবং সুবিধা বঞ্চিতদের সাথে বিএনপির ইফতার। বিশ্বের সাথে একদিনে ঈদ রোজা পালন সম্ভব কিনা ওমালয়ে মাশায়েখদের আলোচনার আহ্বান তারেক রহমানের। টিএসসিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের গণ ইফতার, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অপরাজনীতি প্রতিহতের ঘোষণা। বাজারে সয়াবিন তেলের সংকট, হঠাৎ করেই দাম বেড়েছে বেগুন, শসা, লেবুর। ভোক্তা অধিকারের লোক দেখানো তদারকি। রমজানের আগে যদি তদন্ত করতো তাহলে রমজানের মধ্যে তেলটা পাওয়া যেত। রমজান তো 30 দিনের, তো যদি 21 দিন কমিটিতে চলে যায় তা আমার মনে হয় না যে এত বড় টাইম এত লেন্দি করা উচিত হবে সরকারের। আবু সাইদ হত্যার 7 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে প্রায় 2.5 কোটি টাকা জব্দ। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশের মানুষ রমজান এবং ঈদ উদযাপন করতে পারবে কিনা এ নিয়ে দেশের ওলামায়ে মাশায়েখদের আলোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটা ওসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। রমজানের প্রথম দিনে এতিম এবং ওমালয়ে মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাকার কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। বিএনপির এই ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রমজানের শিক্ষা সবার পাশে দাঁড়াতে হবে। রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে, রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। ইফতার মাহফিলে সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ একই সময় রমজান ও ঈদ উদযাপন করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে দেশের ওলামা মাশায়েখের প্রতি আহ্বান জানান তিনি। জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন, একটা গোষ্ঠী আলেমদের সাথে বিএনপির বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকমই একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে। কারাবরণের আগ পর্যন্ত এই দিনটিতে এতিমদের সাথে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনুরোধ করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এই ইফতারে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী। ইফতারে মেয়েদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। বিগত সময়ে ইফতারের মতো আয়োজনে ছাত্রলীগ হামলা করেছে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেছেন যে গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠের এই ইফতারে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত পরিবেশে একসাথে ইফতার করতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই যে টিএসসির একটু খোলা প্রান্তরে আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে গণ ইফতার কার্যক্রম চলছে, প্রত্যেকের মুখে একটা হাসি আছে। সবাই একসাথে এসে ইফতার করতেছি, এটা আমি খুব ভালোভাবে সেলিব্রেট করতেছি। গত বছরের এই দিনেও টিএসসির বুকে দাঁড়িয়ে একটা মুক্ত ইফতার পার্টির আয়োজন করাও ছিল অসম্ভব ব্যাপার। সেখান থেকে আমরা বের হতে পেরেছি এবং বের হয়ে আজকের যে অনুষ্ঠান আমাদের এখানে, আমরা সত্যি কৃতজ্ঞ। আমাদের আজকে যে ধারণা ছিল, যে অংশগ্রহণের ধারণা ছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি উপস্থিতি। আমরা
আমরা আশা করছি সবাই আমরা মিলেঝিলে আমরা প্রথম ইফতার একসাথে গণ ইফতার সেটি পালন করব। টিএসসির মাঠে সবসময় নারী পুরুষ একসাথে ইফতার করলেও এবার দেখা গেছে কিছুটা ভিন্নতা। আলাদা বসার ব্যবস্থা ছিল মেয়েদের জন্য। আয়োজকরা জানান তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এমনটা করা হয়েছে, তবে ছিল না বাধ্যবাধকতা। আলাদা করে রাখা হয়েছে, যা অনেকে আছেন যে একসাথে কমফোর্ট ফিল করেন না, তারাও যাতে এখানে এসে কমফোর্ট ফিল করেন তাদের জন্য মূলত আলাদা করে রাখা হয়েছে। আপনারা কিন্তু পিছনের দিকে দেখবেন যে নারী পুরুষ একসাথে সেখানে ইফতার করেছে। আমরা যাতে এখানে স্পেসিফিক জায়গায় রেখেছি যেখানে যারা কমফোর্ট ফিল করেন না শুধুমাত্র তাদের জন্য, তারা যাতে এখানে কমফোর্টলি তাদের ইফতারটা করতে পারে। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতে এটুকুনি করা হয়েছে। আমাদের মতো যেমন মেয়েরা রয়েছে তেমনি আমাদের অনেক আপুরা আছেন, হিজাবি আপুরা আছেন, যারা হচ্ছে যে প্রকাশ্যে চাননি যে সবার সাথে একসাথে মিলে ইফতার করতে। আমরা এটিও বলেছিলাম যদি কোনো নারী চায় তাহলে পুরুষদের সাথে গিয়ে ইফতার করতে পারে। বিগত সময়ে ইফতারের মতো আয়োজনগুলো বাধাগ্রস্ত হয়েছে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। জানান গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারাদিন সিয়াম সাধনার পর অপেক্ষা মাগরিবের আজানের। বছরের প্রথম রোজা শেষে ইফতার মুখে নিয়েছেন রোজাদাররা। সারাদিন অভুক্ত থেকে ইবাদতবন্দেগীর পর সম্মিলিতভাবে ইফতার গ্রহণের যে শিক্ষা তা যেন সমাজে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা সকলের। মাহে রমজান মানেই সারাদিন রোজা রেখে খাবার ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখে মহান রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা। তাই তো রমজান এলেই চারদিকে প্রশান্তির সুবাতাস খেলা করে। যারা খানিকটা অবসর পান তারা বেশিরভাগ সময় কাটান মসজিদে। নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, হাদিসের কিতাবগুলো দেখা কিংবা এক মনে দোয়া ও তসবিহ পাঠ। সময়টা খুব মনটা সবারই নরম হয়ে যায়। আল্লাহ বিল্লাহ জিকির আজগার করলাম, আল্লাহর কাছে ফানা চাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই সূরাটা পড়ি। আসরের ওয়াক্ত যতই শেষের দিকে গড়ায় বাইতুল মোকাররম মসজিদে বাড়তে শুরু করে মুসল্লিদের ভিড়। উদ্দেশ্য জাতীয় মসজিদে প্রথম ইফতার করে মাগরিবের নামাজ আদায়। ইফতারের আগে যে দোয়াগুলো করা হয় এটা আল্লাহ পাক সবসময় কবুল করে থাকেন। রোজা থেকে ভালোই লাগছে, আর ইফতারের জন্য একটু আনন্দময়ই লাগছে। ইফতারের সময় ঘনিয়ে এলেই বড় পাত্রে কয়েকজন মিলে ছোলা, মুড়ি, বিভিন্ন প্রকারের ভাজা পোড়া নিয়ে বসে পড়েন। কেউ কারোর ছেড়ে না, সবাই একসাথে বসে ইফতার করতেছে, নবীর সুন্নাত আদায় করছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি যে আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমাদের গুনার শেষ নাই, ধরলে গেলে গুনাহ খালি গুনাই। আজানের ধ্বনি শুনলেই বিসমিল্লাহ বলে সারাদিনের রোজা ভাঙেন মুসল্লিরা। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে গ্রহণ করেন খাবার। আল্লাহ মহান, আজকের দিনটা খুব সুন্দর গেছে, ভালো গেছে। প্রথম মাহে রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। আল্লাহ যেন ইফতারগুলো কবুল করে। এরই মধ্যে সময় হয়ে যায় মাগরিবের নামাজের। সারিবদ্ধ জামাতে দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়ার মাধ্যমে পরিপূর্ণতা পায় সারাদিনের সিয়াম সাধনার। এত মানুষের সাথে ইফতারি করা এবং এত বড় জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা। যেন আল্লাহ আমাদেরকে সমস্ত হিংসা, হানাহানি, বিদ্বেষ থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই এবং তার যেন পর উন্নতির দিকে ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। সবার চাওয়া রমজানের সবকটি রোজা যেন আমলের সাথে আদায় করতে পারেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইফতার বাজারের প্রায় 350 বছরের ঐতিহ্য পুরান ঢাকার চকবাজারে। প্রতি বছর সেখানকার ইফতারের অপেক্ষায় থাকে রোজাদাররা। যথারীতি রমজানের প্রথম দিনেই জমে উঠেছে চকের ইফতার বাজার। পরিবারের সবার জন্য ইফতার সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে রাজধানীর চকবাজারে ভিড় করছেন মানুষ। তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছে ক্রেতারা। রমজান মাসে রাজধানীর চকবাজার ক্রেতাদের আকৃষ্ট করতে চলে এমন হাকডাক যে বিক্রেতা যত আয়োজন করে ডাকতে পারেন সেদিকেই চোখে পড়ে ক্রেতাদের ভিড়। এবছর প্রথম রমজানেও ঘটেনি ব্যতিক্রম। দুপুর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে গমগম করে চকবাজারের ইফতার মার্কেট। বরাবরের মতোই আছে বড় বাপের পোলায় খায়, আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, শামি কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট সহ বাহারি সব ইফতার সামগ্রী। খাসির পায়া হলো আপনার 1150 টাকা, হাঁস আছে 1400 টাকা, কবুতর 250 টাকা, মুরগি আছে 400 টাকা, 350 টাকা, কোয়েল পাখি 80 টাকা। চিকেন পরোটা পাওয়া যায়, বিফ পরোটা পাওয়া যায়, প্লেন পরোটা পাওয়া যায়, সাই পেস্তা বাদামি শরবত পাওয়া যায়। 400 বছর পুরানো ইফতারি বাজার চকবাজার,
আমাদের এদিকে এলেই পাবেন, আমরাই একমাত্র বিক্রি করতে বড় বাপের পোল্লা। ক্রেতাদের অনেকে বলেন এখান থেকে ইফতার কেনা পুরান ঢাকার মানুষের পারিবারিক ঐতিহ্য। একই সাথে দূর দূরান্ত থেকেও ইফতার কিনতে আসছেন মানুষ। বাবাকেও দেখেছি আমাদেরকে হাতে করে নিয়ে গেছে এখান থেকে ইফতারি, আম্মা বসেছিল। তো এখন আমার গিন্নি বসে থাকে যে কখন ইফতারি নিয়ে যাবো, বোন বসে থাকে। চকবাজার ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে বা আজকে রমজানটা পরিপূর্ণ হয়েছে। এখানে আমরা কোনো লাভ করার জন্য কিন্তু বসছি না, আমরা বসছি হচ্ছে এটা জাস্ট একটা আমাদের আনন্দ, আমাদের মুরব্বীদের পরম্পরা। তবে গেলবারের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলেও অভিযোগ আছে ক্রেতা সাধারণের। বিক্রেতাদের দাবি আগের দামেই বিক্রি করছেন তারা। মানে দ্রব্যমূল্য দামের বৃদ্ধি, এই জন্য জিনিসের দামও একটু বেশি তুলনামূলক বেশি দাম যা আগের মতোই তো দাম বাড়েনি, যেমন আছে তেমনই। গত বছর থেকে 10 টাকা ডিফারেন্স, আগের মতো নেই, সেম। এই যে খাসির লেগে গেছে 300 টাকা, দুধনান 60 টাকা গত বছর বেচে এবছরে বিক্রি করতেছি। প্রথম দিন অনুযায়ী অনেক ভালো বিক্রি, বেচা বিক্রি ভালো চলতেছে। রমজান মাস জুড়ে এমন জমজমাট থাকবে ইফতার বাজার, আর দাম হবে কিছুটা সহনীয়, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত নৃশংসতা যথাযথভাবে নথিভুক্ত করার গুরুত্ব তুলে ধরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেছেন দেশের জনগণের বিরুদ্ধে সংগঠিত সব নৃশংসতার সঠিক নথিভুক্ত করা প্রয়োজন। এ সময় লুইস জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক 5ই মার্চের 55তম অধিবেশনে এই প্রতিবেদন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর কাছে বিস্তারিত তুলে ধরবেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়ের সাবেক উন্নয়ন এবং পরিবেশ মন্ত্রী এরিক সলহেইক। সাক্ষাতে নরওয়ের পরিবেশ মন্ত্রী বলেছেন যে নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন বাজারে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারীদের বাংলাদেশে সৌর প্যানেল তৈরির কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। সয়াবিন তেলের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও যোগান পরিস্থিতি স্বাভাবিক করেননি উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। যদিও 2 মাস আগে থেকে দোকানিরা অভিযোগ করে আসছিলেন যে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর পায়তারা চলছে। বাজার তদারকিতে এসে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদিও এই ঘোষণায় হতাশ হয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে বাড়তি মুনাফা লুটে নিতে ব্যবসায়ীরা আরও কিছুটা সময় পেল। গেল জানুয়ারির শুরুতেই বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দেয়, কমতে থাকে যোগান, খুচরা দোকানে বেড়ে যায় দাম। তেলের যোগান ও মূল্য পরিস্থিতি দেখতে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সাথে ছিলেন দোকান মালিক সমিতি এবং ক্যাবের নেতারা। দোকানি ও ডিলাররা জানালেন উৎপাদক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না, বরং তেলের সাথে জুড়ে দিচ্ছে আটা, ময়দা, পোলাওয়ের চাল কেনার শর্ত। গতকালকে আমার কাছে তেল থাকলে আমি বেচতে পারতাম 5000 পিস, 1 কার্টন তেল দিয়ে আমি বিগত কয়েকদিন ধরে পাচ্ছি না। 1 কার্টন পাচ্ছি, কালকে 1 কার্টন দিয়েছে, 1 কার্টন রাত্রে বিক্রি হয়ে গেছে, আর এটা পাইছে এটা আছে। সোয়াবিন তেল পাইতেছে না, তার জন্য আবার এটা নেয় যাদের প্রয়োজন হয় আর কি। ওরা তো আমাদের ডেলি 8 টন দিবে, আর বেশি দিতে পারবে না। এই কথা তো এটা, আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না। যোগান সংকটের কারণ জানতে ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জলিলের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। মহাপরিচালক জানালেন বাংলাদেশ ব্যাংক, উৎপাদক সমিতি ও বন্দরের প্রতিবেদন পর্যালোচনা করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। কমিটি গঠনের ঘোষণাকে ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ প্রদান হিসেবে দেখছেন ক্রেতারা। বলছেন আরও আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ডিসি সাহেব এসে বললো যে 21 দিন পর একটা তদন্ত রিপোর্ট দিবে, তো 21 দিনের মধ্যে আমাদের রমজান শেষ হয়ে যাবে। তো এগুলো হাস্যকর ব্যাপার সৃষ্টি করতেছে ওনারা আমাদের আসলে হয় পাগল ভাবতেছে, না আমাদেরকে নিয়ে একটা খেলাধুলা করতেছে। রমজানের আগে যদি তদন্ত করতো তাহলে রমজানের মধ্যে তেলটা পাওয়া যেত। রমজান তো 30 দিনের, তো যদি 21 দিন কমিটিতে চলে যায় তা আমার মনে হয় না যে এত বড় টাইম, এত লেন্দি করা উচিত হবে সরকারের। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, উচ্চ মূল্যে স্থির শসা ও লেবু। ভোক্তা অধিকার বলছে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজান মাস জুড়েই রাজধানীর বাজারগুলোতে অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকারের 10টি টিম। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রমজানের সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। বিকেলে রাজধানীর মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। দাবি করেছেন এ সময় যে গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে। সিন্ডিকেটের অবধিবার না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালায় যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো। সারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী, দেশপ্রেমিক হতে পারে না, এদের বিচার হওয়া উচিত। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় এসব কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত আলোচনায় তিনি এই কথা বলেছেন। তিনি এ সময় আরও বলেছেন, শুধু পানাহার থেকে বিরত থাকাই সংযম নয়, মানুষকে জিম্মি করে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা থেকেও বিরত থাকতে হবে। সেই সাথে ঘুষ দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এই দেশটাকে লুটেপুটে খাওয়া, এদেশের সম্পদ বিক্রি করে দেওয়া, সরকারের লাগানো গাছ কাটি ফার্নিচার বানানো, এগুলো দেশদ্রোহী, কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া প্রয়োজন। যে হোক, লুট করা, খেয়ে ফেলা, আত্মসাৎ করা, এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে, না হলে আমরা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না। দেশে এখন মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বেড়েছে 1.54 ভাগ। 2024-এর হালনাগাদ তালিকা চূড়ান্ত করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে ভোটার দিবসের র্যালি করে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন যে ভোটে সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল এবং দেশের জন্য সেটা ভালো হয় না। সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ হতে হবে। সিইসি আরও জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। জুন নাগাদ আরও একটি তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না। এই নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে। কোনো দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে, ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয়, আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু মানুষ এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছেন যে কারা এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এবং ঠিক কতজন পাচ্ছেন। বলেছেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। উপদেষ্টা বলেছেন যে এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত এবং গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। এই পুরস্কারের সংখ্যা এবার কম হবে, 10 জনেরও কম। সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে কোনো সেই স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল। আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
হল দখল, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অপরাজনীতির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সেই অপরাজনীতি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় পতাকা উত্তোলন দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এই সময় ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। ক্যাডার বৈষম্য নিরসন এবং 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের সদস্যরা। এরই অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন সরকারি দফতরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। ক্যাডার বৈষম্য নিরসন ও 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেশব্যাপী কর্মবিরতি। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে জড়ো হন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ছিলেন মাউসির ডিজি ও পরিচালকও। একই কর্মসূচি সারা দেশে পালন করেছে প্রশাসন ছাড়া 25 ক্যাডারের সদস্যরা। এ সময় বন্ধ ছিল দপ্তর ও অধিদপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন, বৈষম্য নিরসনে জুলাই গণ অভ্যুত্থান হলেও প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সব ক্যাডারের সদস্যরা পদোন্নতি, বেতন ভাতা সহ নানা ক্ষেত্রে এখনও বঞ্চিত। প্রায় 60,000 কর্মকর্তার বঞ্চনা জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টেও উঠে আসেনি বলে অভিযোগ তাদের। জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের মধ্যে জনস্বার্থ, জবাবদিহিমূলক রাষ্ট্র বা এই দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা নেই। সবটুকুই রয়েছে প্রশাসন ক্যাডারকে আরও কিভাবে ক্ষমতায়ন করা যায় সেই সুপারিশ। বৈষম্যের শিকার আমরা, তারপর আন্তঃক্যাডার বৈষম্যের যেটা অন্যতম বিষয়, তারপর আমাদের ক্যাডাররা সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। আন্দোলনকারীরা জানান, ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে শিক্ষা ক্যাডারের 6 জন সহ 12 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ একই অভিযোগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে থাকলেও তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে। এই সাময়িক বরখাস্ত বিষয়গুলো প্রত্যাহার করা, তাদের যৌক্তিকভাবে দাবিগুলো সমাধান করা, এ বিষয়ে আমাদের সকলের আমরা একমত। বরখাস্ত প্রত্যাহার ও বৈষম্য নিরসনে নীতি নির্ধারকদের সাথে আলোচনার পাশাপাশি কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন তারা। আমরা মৌখিকভাবে কথা বলেছি, তারা কি বলেছে না সেটা নিয়ে আমরা আবার আলাপ করব। আমরা আলাপ করার জন্যই যাবো আর কি। যদি আমাদের এই সমস্যার সমাধান না হয়, আমরা প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আন্দোলনকারীদের আশা, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় আরও 10 জন ধরা পড়েছে চট্টগ্রামে। সবাই মাদকসেবী এবং ছিনতাইকারী বলে দাবি করছে পুলিশ। এই নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় 12 জন গ্রেফতার করা হলো। এইটা বান্ডারি বান্ডারি কই এই ধরছে তোমার হাত ধরছে, এই হাত ধরে রাখছে আর হাত দেখো এডি তো ছিল। মব সৃষ্টি করে হামলা ও মারধরে জড়িতদের এভাবেই শনাক্ত করছেন ভুক্তভোগী এসআই ইউসুফ আলী। শনিবার রাতে পাঁচলাইশে নির্মাণাধীন ভবন থেকে গ্রেপ্তার হন এই 10 জন। হামলার বর্ণনা দেন অপরাধীরা। জানান মূল পরিকল্পনাকারী সাইমন। হামলাকারীদের সবার বাড়ি পাবনায়। সবই ছিল 10 জন। আমরা বেড়াইতে গেছিলাম সাগরে, যাই গ্যাঞ্জাম করলা কি জন্য? গেলতাম না স্যার, ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ, এই কথা কই সেটাই ওনাকে ধরেছে। আগের 2 জন সহ চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত ধরা পড়েছে 12 জন। সবাই মাদকসেবী ও ছিনতাইকারী বলে দাবি পুলিশের। তারা এখানে প্রায় ছিনতাই বা অন্যান্য যে অপকর্মগুলি আছে এগুলির সাথেও তারা জড়িত। তাদের সাথে মোটরসাইকেল পাওয়া গেছে এবং তাদের সাথে যে ছোরা পাওয়া গেছে, আমরা ধারণা করি যে এই ছোরা এবং মোটরসাইকেল ব্যবহার করে তারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকে। এমন ঘটনা বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের।
পুলিশদের মারধর করে এটা তো ঠিক না, কারণ ওরা তো নিজে চাকরি করতে চাইবে না এবং নিজে গা বাঁচাই চলতে চাইবে। একটা লোককে যখন রক্ষা করতে যাবে, পুলিশ যখন ছুরি মারি দিবে, আমাদের কোনো নিরাপত্তার উপরে নেই, আমরা আমাদের যে কোনো মুহূর্তে মেরে দিতে। এরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া জটিল। গত শুক্রবার রাতে পতেঙ্গায় টহলরত এসআই ইউসুফ আলীর উপর হামলা চালিয়ে ওয়াকিটকি, মানিব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিয়াম ভবনে অগ্নিকাণ্ডের আগে এক সন্দেহজনক যুবকের পদচারণা। ৫ম তলায় উঠে বন্ধ করে দেয় সে সিসিটিভি। এরপরেই ৫০৪ নম্বর কক্ষে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পরিকল্পিত এই নাশকতা তদন্ত দাবি করছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে ওই যুবককে গ্রেফতারে চলছে চেষ্টা। রাব্বি সিদ্দিকীর রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় অগ্নিকাণ্ডের আগে রাত ২:৩০টার দিকে মাথায় ক্যাপ, মুখে মাস্ক পরা এক যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিকে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ৫ম তলায় ওঠার পর ওই ফ্লোরের সিসিটিভি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই ৫০৪ নম্বর কক্ষে হয় প্রচণ্ড বিস্ফোরণ। যে ব্যায়াম স্কুলের পাশ থেকে ও আসছে, এটা কয়টা আসছে তাও আছে এখানে, এবং উপরে উঠে সে সিসিটিভির অফ করেছে। তারপরে ওখানে হয়তো ৪০ মিনিটের মতো সময় সে নিয়ে তারপরে কাণ্ড ঘটিয়েছে। বিস্ফোরণে পুড়ে ছাই ৫০৪ নম্বর কক্ষ, যা সমিতির অফিস রুম। এখানে রাখা ছিল জমি ক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ, দলিলপত্র। কেন এভাবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হলো তা তদন্তের দাবি তোলেন তিনি। আমাদের অ্যাসোসিয়েশনের কাগজপত্রকে টার্গেট করা হয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের সাথে কারো জমি কেনা নিয়ে, জমি দেয়া নিয়ে কয়েকটা এগ্রিমেন্ট আছে। আমরা তাদেরকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। বলছেন অগ্নিকাণ্ডে ব্যায়ামের অফিস স্টাফ আব্দুল মালেকের মৃত্যু রহস্যজনক। পুলিশকে এই রহস্য উদ্ঘাটন করতে হবে। মালেক কেন ওখানে গেল? বিস্ফোরণ হওয়ার পরে তো তার ওখানে যাওয়ার কথা না। আপনারাও দেখেছেন আগুনের স্ফুলিঙ্গ যেভাবে বের হয়েছে, তাতে কিন্তু ওখানে যাওয়ার কথা না। কেন গিয়েছে? ওই যে ঘাতক যে লোকটি আসছে, চাবি কোথায় সে পেয়েছে? শুক্রবার ভোররাতে নিউ এস্কাটনের ব্যায়াম ফাউন্ডেশন ভবনের ৫ম তলার আগুনে অফিসের স্টাফ আব্দুল মালেক মারা যান। দগ্ধ হন একজন ড্রাইভার। আগুনের ঘটনা তদন্তে হাতিরঝিল থানা পুলিশ কাজ করছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে মোহাম্মদিয়া হাউজিংয়ের ২ নম্বর রোডে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে জনরোষে পড়ে সেই ছিনতাইকারী। গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় যুবদলের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর সাথে দ্বন্দ্ব চলছিল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়ার। এরই জের ধরে রোববার রাত ৮:৩০টার দিকে সুরুজ এবং তার লোকজনের উপর হামলা চালায় শাহিন এবং তার অনুসারীরা। কুপিয়ে আহত করে সুরুজ, নয়ন এবং জাহিদ নামের ৩ জনকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সুরুজের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। শাহিন নিয়ে এসেছে আর কি, দাওটাও নিয়ে এসেছে, আর পোলাগুদার দাও ছিল। আমরা ওই পরিবেশ পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সুরুজরা প্রথম কোপ দিছে, আমার মনে হয় পায়ে দিতে পারে বা হাতেও দিতে পারে। দেওয়ার পরে ও পইরা গেছে, পইরা যাওয়ার পরে ইচ্ছা মতন কোফাইয়া মাইরে ফেলাই চলে গেছে। এলাকায় যেখানে ঘটনা ঘটছে সেখানে আমাদের সিনিয়র স্যাররা আছেন, অফিসার ফোর্স এলাকায় আছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভোলায় একাধিক চুরির মামলার এক আসামিকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পর চোখ তুলে ফেলেছে গ্রামবাসী। রোববার চরফ্যাশন উপজেলার চর আর কলমি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন যে বেশ কিছুদিন এলাকার কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে। এতে শাহজাহানের উপর ক্ষিপ্ত হয়ে তাকে প্রথমে ধাওয়া করে গ্রামবাসী, পরে আটক করে পিটুনির পর
চোখ তুলে ফেলে স্থানীয় কয়েকজন। উদ্ধারের পর প্রথমে চরফ্যাশন হাসপাতালে এবং পরে ঢাকায় আনা হয় শাহজাহানকে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি কেউ। ঈদ উপলক্ষে নতুন সব পোশাকে সেজে উঠেছে ফ্যাশন হাউসগুলো। ঝুটু ঝামেলা ছাড়াই বাজার সারতে রমজানের শুরুতেই কেনাকাটা শুরু করেছেন অনেকেই। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাকের দিকেই ঝুঁকছে সবাই। প্রাধান্য পাচ্ছে হালকা রং। শুরু রহমতের মাস রমজান। এক মাস সিয়াম পালনের পর ঈদ আনন্দ। তবে এরই মধ্যে ঈদের পোশাকে সেজে উঠেছে ফ্যাশন হাউসগুলো। রমজানের শুরুতেই জমে উঠেছে কেনাকাটা। এবার ঈদুল ফিতর চৈত্র মাসে, তাই সুতি ও আরামদায়ক কাপড়ে ক্রেতারা খুঁজছেন স্বস্তি। আমি সবসময় সিম্পল ড্রেস ক্যারি করি, এই জন্য সিম্পলই ভালো লাগে, মানে কটনের উপরে। যে পাকিস্তানিগুলো আছে না, সুতি প্লাস আপনার কোটি পাঞ্জাবি দেখতেছি আর কি। খুঁজতেছি একটু মানে ডিফারেন্স লুকটা, যেন আনকমন ড্রেস পাই আর কি। এই জন্য কেনাকাটির জন্য প্রথম দিকে আর কি বিভিন্ন মার্কেটে ঘুরে দেখতেছি। বিশেষ করে অবশ্যই সুতিটাকে বেশি প্রেফার করছি, কারণ হচ্ছে আপনার এখন গরম পড়ে গেছে, ঠিক আছে। বাচ্চাদের জন্য মানে শর্ট হাফ হাতা জিনিসগুলোকেই বেশি প্রেফার করছে। হাল আমলের ট্রেন্ডের কথা মাথায় রেখে রেডিমেড পার্টি ওয়্যারের দিকে ঝুঁকছেন নারীরা। পাশাপাশি পুরুষদের নকশা করা পাঞ্জাবি ও প্রিন্টের শার্টের চাহিদা বেশি। আগেভাগে শিশুদের পোশাকও কিনে ফেলছেন অনেকে। সেক্ষেত্রে বাবা মায়ের প্রথম পছন্দ শিশুর আরাম। আগে দেখবো যে যেটা পরে আমি কমফর্ট ফিল করব, আর বাবু যেটা পরে শান্তি পাবে ওইটাই। বাবুদের জন্য কমফোর্টেবল যেটা হচ্ছে বেস্ট চয়েস হচ্ছে সুতির মধ্যে, যেহেতু সামনে গরম চলে আসছে। আর আমাদের জন্য আসলে দেখা হচ্ছে, এখনো নেওয়া হয়নি। এবার তো অবভিয়াসলি প্রেফার করছি একটু পার্পল কালারের ট্রেন্ডটা আসছে, সেটার ভিতরে জামদানি বা কাতানের ইচ্ছা। বেবিদেরকেও এরকম দেওয়া হচ্ছে। শার্টের যে ডোবি কটনটা আছে এটা বেশি প্রায়োরিটি পাচ্ছে আমাদের। আর কালারফুল ক্যাজুয়াল শার্টের মধ্যে কালারফুল প্রিন্টেড যে শার্টগুলো, এগুলোর ভেরিয়েশন অনেক বেশি এবার আমাদের। মেয়েদের যে সালোয়ার কামিজ, আপনার যে সালোয়ার কামিজগুলো আছে একটু আপনার কালারফুল প্রোডাক্টগুলো খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে। বিক্রেতারা বলছেন এবারের কালেকশনে গুরুত্ব পেয়েছে আবহাওয়া ও ফ্যাশনের মিশেল। ঊর্ধ্বমুখীর বাজারে দাম ও ক্রেতার সাধ্যের মধ্যে। ভ্যাটের একটা বিষয় আছে, যেখানে গত বছরের চেয়ে একটু ভ্যাটের বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি মানে যতটা কমে রাখা যায় ততটাই করেছি, এবং কাস্টমার কেনার সাধ্যের মধ্যে থাকবে। সবচেয়ে হিট কালেকশন বর্তমানে হচ্ছে গিয়ে বাচ্চাদের, প্রথম শুরু থেকেই বাচ্চাদের কিছু গর্জিয়াস ড্রেস আছে। তারপরে আপনার যে পাঞ্জাবি দেখছেন, কিছু গর্জিয়াস আপনার পাঞ্জাবি আছে। এবার আমাদের চলছে পাকিস্তানি আর হলো গিয়ে ইন্ডিয়ান কিছু কাটচুপি কাজ গর্জিয়াস, আর সেখানে পাশাপাশি আমাদের রেডিমেড কিছু খুব সুন্দর গর্জিয়াস, এগুলো ভালো চলছে। বেশিরভাগ ঈদ কালেকশনই পৌঁছেছে ফ্যাশন হাউসগুলোতে। রমজানের মধ্যে নিত্য নতুন আরও পোশাকে সেজে উঠবে আউটলেটগুলো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। খাঁটি আরবীয় খাবারের অভিজ্ঞতা দিতে ঢাকায় যাত্রা শুরু করলো আল মাজলিস আরাবিয়ান রেস্টুরেন্ট। রাজধানীর গুলশান 2-এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য ছাড়া উপস্থিত ছিলেন সেখানে ইতালি, থাইল্যান্ড, উরুগুয়ের কূটনীতিক এবং প্রতিনিধি এবং বাংলাদেশি ব্যবসায়ীরা। আল মাজলিস আরাবিয়ান রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ঈশান বলেছেন যে খাবারের গুণগত মান এবং স্বকীয়তা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। জানিয়েছেন বৈশ্বিক পরিসরে বিস্তৃতি লাভ, আরবীয় সংস্কৃতি, অর্গানিক খাবার এবং আতিথেয়তার অনন্য স্বাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ ব্যবসার পাশাপাশি তৈরি হয়েছে নামি দামি মোবাইল ব্যবসার বাজার। এই ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। সফল হতে প্রয়োজন পরিশ্রম, মেধা এবং আত্মপ্রত্যয়, এমনই দৃষ্টান্ত করেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সুলতান। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠান তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। ভাগ্য বদলের আশায় প্রতিবছরই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান বহু বাংলাদেশি। ব্যবসা করেও সফলতা পেয়েছেন অনেকে। চট্টগ্রামের মোহাম্মদ সুলতানও এমন উদ্যোক্তাদের একজন। প্রবাসীদের এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে বেকারত্ব ঘুচিয়েছেন অনেক বাংলাদেশি।
একসময় চাকরি নিয়ে আরব আমিরাতে যান সুলতান, কিন্তু শুরু থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার। মেধা শ্রম দিয়ে এখন নিজেই দাঁড় করিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন মোবাইলের ব্যবসা। 4 বছরের মাথায় ব্যাপক জনপ্রিয়তা পায় তার প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। আলহামদুলিল্লাহ আমাদের সব প্রোডাক্ট আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দিয়ে বিক্রি করে অনলাইনে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নূর আল জামানের মোবাইল কপি। এরই ধারাবাহিকতায় দুবাইয়ের ফিরস আল মুরারে চালু হলো তার প্রতিষ্ঠানের নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনি মোবাইলের সম্বন্ধে যদি ওরকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনার কাজের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যাবে, আপনি এদিক সেদিকেও যাওয়া লাগবে না। ধরেন মোবাইল যত দিন যাবে ক্রমান্বয়ে এটা কি আপগ্রেড হতে থাকবে, এটা উন্নত হতে থাকবে। শুধু উনি সবসময় বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে রিজনেবল প্রাইসে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করেন। মোহাম্মদ সুলতানের প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রবাসী। বৈধ পথে যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী উদ্যোক্তারা। আমার 50 জনের মতো স্টাফ আছে সব দোকান মিলে। আর এই মোবাইল বিজনেসটা হচ্ছে যে খুব স্মার্ট বিজনেস, খুব লাভজনক। আলহামদুলিল্লাহ এটা সবাই চাইলেও স্বল্প পুঁজিতে করতে পারেন আমাদের ভিতরে। সংযুক্ত আরব আমিরাতের পাইকারি বাজারেও জায়গা করে নিয়েছে মোহাম্মদ সুলতানের প্রতিষ্ঠান নূর আল জামান মোবাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বাহরাইনে শুরু হলো দাওরায়ে তাফসির অনুষ্ঠান। শনিবার এই দেশটির ঈশা টাউন এলাকায় জুবায়ের বিন আওয়াম মসজিদে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ধারাবাহিক এই আয়োজনটি। তাফসির করেন মাওলানা হাসান আল বান্না এবং তেলাওয়াত করেন হাফেজ শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন সেখানে ঈশা টাউন জোন তাফসির মাহফিলের সভাপতি মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশা সহ অনেকেই। বাহরাইনের 3 শহর মানামা, ঈশা টাউন এবং হামাদ টাউনে পুরো রমজান মাস চলবে দাওরায়ে তাফসির। প্রবাসীদের জন্য অত্যন্ত বিরাট একটা সুযোগ। আমরা বিদেশে বসেও বাংলা ভাষাতে কোরআনের তাফসির শুনতে পাচ্ছি। এই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা যেখানে আছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে দাওয়াত করছি যে কোরআন নাজিলের মাসে আসুন, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন শিক্ষার জন্য আমরা এই দাওরায়ে তাফসিরে আসি। অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশি সহ 96 অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া। শুক্রবার দেশটির সেলাঙ্গা রাজ্যে অভিযান চালিয়ে তাতে গ্রেফতার করে অভিবাসন পুলিশ। জানা গেছে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাজ্যের একটি অভিবাসী বসতিতে চালানো হয়েছে এই অভিযানটি। যাচাই করা হয়েছে কমপক্ষে 135 জন অভিবাসীর কাগজপত্র। এ সময় বৈধ কাগজপত্র না থাকা সহ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার অভিযোগে আটক করা হয়েছে এই অভিবাসীদের। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ছাড়াও রয়েছে মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। পরবর্তী ব্যবস্থা নিতে তাদের KLIA ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে দ্বিতীয় সেমিফাইনাল। মজার ব্যাপার, লাহোর সেমিফাইনালের ভেন্যু হলেও 4 দলের একটাও পাকিস্তানে নেই, আছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের প্রতিপক্ষ কে হবে সেটা দেখার জন্যই এই ব্যবস্থা। প্রশ্ন ওঠে, ICCতে ভারতের দাদাগিরির শেষ আসলে কোথায়? লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পুরোপুরি ফাঁকা। ছবির মতো লাহোরও ফাঁকা। ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা 4টা দলের একটাও এই মুহূর্তে লাহোরে নাই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পাকিস্তানকে নিয়ে ট্রল হয়েছিল যে পাকিস্তানি একমাত্র দেশ যারা হোম টিম হওয়ার পরও অপোনেন্টের মাঠে গিয়ে টুর্নামেন্ট খেলছে। হ্যাঁ, ভারতের অ্যাগেনস্টে পাকিস্তান ম্যাচটা খেলেছিল দুবাইয়ে, তারা উদ্বোধনী ম্যাচটা করাচিতে খেলেছিল নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে। এবার ভারতের কারণে ICC ফিক্সচারে যে জিনিসটা করেছে সে যেন সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অন্য গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করেছে সেমির জন্য, তারা কেউই এই মুহূর্তে লাহোরে নাই। লাহোর সেমিফাইনালের ভেনিউ, 5 মার্চ এখানে সেমিফাইনাল হবে। তারা 2 দলই দুবাইয়ে আছে, কারণ ভারত সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে সেটা দেখার জন্য। নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ বি এর সেরা সাউথ আফ্রিকা, 2-এ অস্ট্রেলিয়া। তাই 2-এ থাকা অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনালে খেলবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।
মজার ব্যাপার, শুক্রবার ইংল্যান্ডকে হারিয়েই দুবাইয়ে উড়ে গিয়েছিলেন মার্করামরা। একদিন বাদেই আবারও তারা লাহোরের বিমান ধরবেন এবং এর সব কিছুই ঘটেছে ভারতের জন্য। প্রশ্ন ওঠে, আইসিসিতে ভারতের দাদাগিরির শেষ কোথায়? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় 7 মাস পর মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনায় রংপুরের দায়ের হওয়া অন্য 2 মামলায় গ্রেফতার 4 আসামিকে আগামী 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে এই নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 16 জুলাই 2024 শিক্ষার্থীদের আন্দোলন দমনে ছাত্রলীগের সাথে মাঠে নামে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীও। মুহুর্মুহুর গুলি আর রাবার বুলেটের মুখে সেদিন এভাবেই 2 হাত প্রসারিত করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে আবু সাইদের শহীদ হবার ভিডিও যমুনা টেলিভিশন সহ গণমাধ্যমে প্রচারের পর শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো রূপ নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে, যাতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এ ঘটনায় রংপুরে 2টি মামলা হলেও চলতি বছরের 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 25 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আবু সাইদের পরিবার। রোববার সকালে মামলাটি আমলে নিয়ে এই ঘটনায় গ্রেফতার থাকা 2 পুলিশ সদস্য সহ 4 জনকে আগামী 9 এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রংপুরের ব্যাপারে তদন্ত আমাদের অব্যাহত ছিল এবং রংপুরে যেহেতু 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে পুলিশ বাদী হয়ে করেছে আর একটা তো তার ভাই করেছে, যেহেতু পুরো ঘটনার তথ্য প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছিল, সেজন্য আমরা খুব বেশি ওয়ারিড ছিলাম না রংপুরটাকে নিয়ে। আমরা অন্যান্য ঢাকার যে নিষ্ঠুরতার ঘটনাগুলো সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম। মামলাটির তদন্ত কাজও এ মাসের মধ্যে শেষ হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। প্রতিবেদন জমা দেয়া হতে পারে 9 এপ্রিল। হুকুমদাতা হিসেবে প্রতিবেদনে উঠে আসবে শেখ হাসিনার নাম। আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা, যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনও চলতি মাসের মধ্যে জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এই মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দুদকের ডিজি আক্তার হোসেন। তিনি জানিয়েছেন, তার অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে এই বাসায় অভিযান চালিয়ে এই টাকা জব্দ করা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় গত বৃহস্পতিবার অভিযান চালায় যৌথ বাহিনী। দুদকের টিমের সহায়তায় তল্লাশি চালিয়ে 2টি লাগেজে পাওয়া যায় 2,42,50,000 টাকা। সেই দিনই উদ্ধার করা টাকা আনা হয় দুদকের প্রধান কার্যালয়ে। সেই টাকা রোববার 2টি ট্রাঙ্কে সিলগালা করে জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। মহাপরিচালক জানান, সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানও করছে দুদক। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করেছে। স্থগিত করা হয়েছে সাইফুল আলমের স্ত্রী ও সন্তানের ব্যাংক হিসাব ও ব্যবসায়িক অ্যাকাউন্ট। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। ব্রিফিংয়ে জানানো হয়, 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এসটি ইমামের ছেলে তানবীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30,65,00,000 টাকার বেশি মূল্যের
সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে একটি মামলা রুজু হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয় এদিন। নিয়োগ সংক্রান্ত জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার মতো আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।